আসসালামু আলাইকুম। সবাইকে মিথুনস একাডেমিতে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশটুকু পড়বো, অর্থাৎ 1.2 অনুশীলনী করার আগে যতটুকু বেসিক দরকার এবং আমাদের যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা সমাধান করব আর শিখবো মেন ম্যাথ গুলা। তো শুরু করা যাক। ওকে, আচ্ছা, এটার জন্য লাগবে, আমরা এর আগে প্রথম অংশটুকুতে শিখেছিলাম শুধুমাত্র পূর্ণ সংখ্যক সংখ্যার বর্গমূল। এখানে শিখবো আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল। ঠিক আছে, দশমিক ভগ্নাংশে দুইটা অংশ থাকে। দশমিক ভগ ভগ্নাংশ বানান ভুল হয়েছে, সরি। ভগ্নাংশের বর্গমূল। আচ্ছা, দশমিক ভগ্নাংশের বর্গমূলের জন্য যেটা জানা লাগবে, আমাদের দশমিক ভগ্নাংশটাকে আমরা চিনি সিম্পলি। আহ দেখা যাচ্ছে 2.0125। এখানে এই দশমিকের আগে বাম অংশটুকুকে বলা হয় পূর্ণ অংশ। পূর্ণ অংশ। আর দশমিকের পরে ডানের এই অংশটুকু সম্পূর্ণটাকে বলা হয় দশমিক অংশ। অংশ। আচ্ছা, এটুকু জাস্ট বেসিক আলোচনা। ও আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে ধরো 2.25, এইটা যেটা মিন করে 2.2500, 2.25000000, অর্থাৎ যদি দশমিকের পরে কোনো সংখ্যা থাকে এবং তারপরে যদি জিরো থাকে, সেই জিরো গুলোর কোনো ভ্যালু নেই, ওই সংখ্যাটা আর ওই জিরোটুকু বাদ দিয়ে যেটা মিন করে ওই একই কথা মিন করে। হ্যাঁ, এটা আমাদের জানা লাগবে, কারণ এটা অঙ্ক করতে যেয়ে লাগবে। ওকে, দাঁড়াও। আমি একবারে ম্যাথ দিয়ে শুরু করে দিচ্ছি, কারণ এটা একদম সেম নিয়ম আগেরটার মতো। আমাদের উদাহরণে 1 নম্বরটা কি বলে দেখো। এক্সাম্পল 1, আমাদের বলা আছে 26.5225 এর বর্গমূল। এটার বর্গমূল নির্ণয় করতে বলছে। এটার ক্ষেত্রে দেখো, একটা পূর্ণ অংশ আছে, একটা দশমিক অংশ আছে। পূর্ণ অংশের ক্ষেত্রে কি করব, আমরা দশমিকের বাম থেকে বাম দিকের জোড়া জোড়া করে দাগ দিব। ঠিক আছে, ওই যে আগে যেরকম করতাম দাগ দিলাম। এবং দশমিকের পরের অংশ থেকে ডান দিক থেকে শুরু করব দাগ দেওয়া। ঠিক আছে, দুইটা দুইটা করে। এখন দেখো, যদি তোমার এখানে জোড়া সংখ্যা না থাকে, ধরো এখানে সাপোজ থাকলো 2.253 এরকম থাকলো, তাহলে দেখো, যদি জোড়া জোড়া দাগ দিতে যাই, তিনে এখানে কিন্তু আর জোড়া নেই, তখন তুমি কি করবা, একটা শূন্য এর সাথে লাগাই দিয়ে জোড়া তৈরি করে দিয়ে দিবা। জাস্ট এই কাজটা করতে হবে। হ্যাঁ, এটা পরবর্তীতে লাগবে আমাদের। আচ্ছা, এবার এখানে একটা দাগ দিতে হবে, প্রিভিয়াসলি যা শিখেছি সেরকম। এখন এই পূর্ণ অংশ নিয়ে কাজ। এটার ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা কত? 25, যার বর্গমূল কত? 5। এখানে 25 লিখবা, 5 দিবা ওখানে। এবং দেখো, এই পূর্ণ অংশের কাজ কিন্তু আমাদের শেষ। এরপরে কি আছে? দশমিক আছে, তাই 5-এর পরে এখানে ডিরেক্ট দশমিক দিয়ে দিবা বর্গমূলের অংশটাতে। তাহলে এখানে বিয়োগ করলে বিয়োগফল থাকে কত? 1। এখন ওই 5-কে দ্বিগুণ করো, ওই দশমিক বাদে বিবেচনা করো, 5-কে দ্বিগুণ করলে এখানে আসে 10। এবং দশমিকের পরে এক জোড়া নাও, তাহলে কত থাকে? 5 2। এখানে কোন একটা সংখ্যা বসাও, বসায় সেটা দ্বারা গুণ, সেটা দ্বারা এই সংখ্যাটাকে গুণ করে আবার এখানে বসাও। 152। যদি আমি 100 এখানে 2 বসাই, তাহলে দেখো দ্বিগুণ করলে 200 ক্রস করে যাচ্ছে, তো আমার এখানে 1 বসাতে হবে। 1 দ্বারা আবার, অর্থাৎ 101-কে আবার 1 দ্বারা গুণ করলে 101ই থাকে, অর্থাৎ 101 থাকে। আর এখানে কত বসিয়েছি? 1 বসিয়েছে, তার দশমিকের পরে এখানেও 1 বসবে। তাহলে 152 থেকে 101 বাদ দিলে হয়ে থাকে কত? 51। এবার এর পাশে আরেক জোড়া নামাও, ওই যে 2 5 নামাও। এবার দশমিক বাদে এই অংশটা কত? 51। 51-কে দ্বিগুণ করলে কত আসে? 102। তাহলে 102 নামাও, এখানে এখানে লেখো 102। 102। এবার দেখো, 102 এর এখানে কোন একটা সংখ্যা বসিয়ে সেটা দ্বারা গুণ করে এর সমান করতে হবে। এখানে যদি কোন একটা সংখ্যা বসে, তাহলে সেটা 1000 থেকে বড়। আর এই সংখ্যাটা কত আছে? 5000 আছে, আবার শেষে আবার 5ও আছে। তো আমি যদি এখানে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করি, আমার মনে হয় এটা মিলে যাবে। এখানে 5 বসাই, তাহলে কত আছে? 1025-কে 5 দ্বারা আবার গুণ করো, তাহলে 5 5 25-এর 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5 0 0 আর 1, 5 1-কে 5। আমাদের মিলে গেছে। তাহলে এখানে 5 বসিয়েছি, এখানেও 5 বসালাম, তাহলে মিলে গেল 5125। তো এই যে আমার এইটাই হলো আমার প্রাপ্য বর্গমূল কার? 26.5225। এটার বর্গমূল কত? এটা। ওকে,
এবার এক্সাম্পল 2 নাম্বারটা দেখো। এক্সাম্পল 2 নাম্বারটাতে দেওয়া আছে 0.002916। এটা বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, দশমিকের এই পাশে যেগুলো সেগুলো জোড়া তৈরি করতে হলে তো দাগ দিতে হয়, যেহেতু একটা আছে তার জন্য একটা দাগ, এখানে একটা একটা, এই যে এখানে 3 জোড়ায় আছে, আর সমস্যা নেই। দেখো পূর্ণ অংশে তো 0 আছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে এটা যদি বর্গমূল নির্ণয় করি তাহলে সেটা 0 পয়েন্ট সামথিং এ আসবে ডেফিনেটলি। তো এটার জন্য আগে তুমি ডান পাশে একটা 0 বসিয়ে দাও বর্গমূলের অংশে। এরপরে তার এই অংশের কাজ তো শেষ, তাহলে দশমিকের জন্য একটা দশমিক বসায় দাও। আর এই দেখো, বর্গ সংখ্যাতে যদি 2টা করে 0 থাকে তাহলে বর্গমূলে কয়টা হয়? একটা। এটা কি কোথা থেকে জানছি আমরা? যদি আমরা 10-এর বর্গ করি, হ্যাঁ, 10-এর বর্গ মানে 10 স্কোয়ার করলে কত আসে? 100 আসে। যদি 100 বর্গ করি তাহলে আসে 10,000, তাই না? দেখো, যতগুলো শূন্য মেন সংখ্যাতে থাকে বর্গ সংখ্যাতে তার থেকে দ্বিগুণ থাকে, তাহলে বর্গ সংখ্যাতে যতগুলো থাকবে বর্গমূলে তার থেকে অর্ধেক থাকবে। তাহলে এখানে যদি থাকে তাহলে একটা শূন্য তুমি বসিয়ে দাও। তাহলে আমাদের এই অংশটুকু পর্যন্ত কাজ শেষ। এখন বাকি অংশটুকুর কাজ করতে হবে, ঠিক আছে? 29 ঠিক আগে পূর্ণবর্গ সংখ্যা কত? 25। তাহলে 25 লিখো। যার বর্গমূল কত? 5। এখানে 5 লিখো। বিয়োগ করো, থাকে কত? 4। এখানে এই যে 0.5, এটাকে দ্বিগুণ করলে কত আসে? 10 আসে। সেই 10টা বাম পাশে লিখো। আর এখান থেকে এই বাকি এক জোড়া নামায় ফেলো, অর্থাৎ এত। এবার এখানে কোনো একটা কিছু আনো যেটা দ্বারা গুণ করলে চলে আসবে। দেখো এখানে 10 আছে, এখানে কোনো কিছু আনলে 100 সামথিং হবে। তাহলে এখানে যদি আমি 4 আনি এবং সেটাকে 4 দ্বারা গুণ করি তাহলে 400, 4 4 16, তাহলে 4 আনতে হবে, বুঝতে পারতেছি। তাহলে 104, এখানে 4 দিয়ে গুণ করো, 4 4 16, 6, হাতে থাকে কত? 1। 4 শূন্য শূন্য আর একে 1, 4 একে 4, মিলে গেছে। তাহলে এখানে 4 এনেছিল, এখানেও 4 লেখো, এখানে 416 উত্তর। তাহলে এটাই আমার সেই নির্ণেয় বর্গমূল কার? 0.002916 এর। ওকে, তো এটা দেখা যাচ্ছে যে খুব ইজি। আচ্ছা, এরপর আমরা বর্গমূল নির্ণয় করব এরকম দশমিক সংখ্যারই, কিন্তু দশমিকের পরে আসন্ন মান। আসন্ন মান শব্দটা কি বোঝায়? ধরো বললো 3 দশমিক পর্যন্ত আসন্ন মান মান নিয়ে নিয়ে বর্গমূল তো করো, নির্ণয় করো। এটা অর্থ বোঝানো হয়, ধরো কোনো একটা অঙ্কের বা কোনো একটা সংখ্যার বর্গমূল তোমার আসলো, ধরো সাপোজ 4.231 694, এত পর্যন্ত আসলো। দেখো এর দশমিকের পরে 1 2 3 4 5 6, প্রায় 6 ঘর আছে। দশমিকের পরে 6 দশমিক স্থান পর্যন্ত এর মান আছে, কিন্তু তোমাকে বললো 6 দশমিক পর্যন্ত আমার লাগবে না বাবা, আমাকে তুমি 3 দশমিক পর্যন্ত দাও। তার মানে হচ্ছে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আসা মান টুকু নিয়ে তোমাকে কাজ করতে বলা হচ্ছে, ঠিক আছে? তো দেখো, আর এরকম ক্ষেত্রে কি হবে? দেখো, যত পর্যন্ত বলবে তার পরবর্তী সংখ্যাটা যদি 5 বা তার থেকে বড় হয়, ঠিক আছে? ধরো 3 দশমিক মানে এই পর্যন্ত আসলা, এখানে কত ছিল? 1 ছিল। এরপরে সংখ্যাটা যদি যদি গ্রেটার দেন, মানে এটা যদি 5 বা তার থেকে বড় হয়, থেকে বড় কিছু হয়, তখন এই একের সাথে আরো এক যোগ হবে, ঠিক আছে? তাহলে তখন তুমি উত্তর কত বলতা? 4.232, একের সাথে এক যোগ হয়ে গেল। কিন্তু যদি একের পরে এখানে এক থাকতো তাহলে আর কোনো সমস্যা ছিল না, 4.231 একই লিখতা। হ্যাঁ, অর্থাৎ এটা যদি যত পর্যন্ত তোমাকে বলবে তার থেকে বেশি, পরবর্তী সংখ্যাটা যদি মানে 5 বা 5-এর থেকে বেশি হয়, তখন তুমি এক যোগ করে দিবা, তাছাড়া করার দরকার নেই। আচ্ছা, আমরা এক্সাম্পলের মাধ্যমে দশমিক স্থান পর্যন্ত মানে এটা দেখে ফেলি। আচ্ছা, তার আগে একটা কথা, সেটা হচ্ছে যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে তাহলে তার বর্গ সংখ্যাতে শূন্য কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। ঠিক তাহলে একই ভাবে তাহলে যেমন যদি 10কে আমি বর্গ করি তাহলে তার বর্গ সংখ্যাতে থাকে 100, শূন্য হয়ে গেছে দ্বিগুণ। তাহলে 100-র বর্গমূল তো 10, তাহলে 10-এর শূন্য কয়টা? একটা। এটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে, এক্সাম্পল 3 নাম্বারটা দেখো। 9.253 এটা দেওয়া আছে এবং বলা আছে এটা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো।
3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, তাহলে মেন সংখ্যাটাতে অবশ্যই দশমিকের পরে মিনিমাম 6টা ডিজিট থাকতে হবে, তাই না? তাহলে দেখো এখানে কয়টা আছে, 3টা আছে, বাকিগুলোকে তুমি শূন্য দ্বারা পূর্ণ করো, 4, 5, 6। তো এটাকে তুমি আরো একটু বাড়াতেও পারো চাইলে, হ্যাঁ, তুমি তোমার সুবিধার্থে তুমি আরো 2টা নিয়ে নাও। ওকে, এবার এগুলোকে দাগ দাও, জোড়া জোড়া তৈরি করো। ওকে, এবার দেখো দশমিকের বাম পাশে পূর্ণ অংশে 9 আছে, 9 কোন একটা বর্গ সংখ্যা 9 এর কাছাকাছি বা 9 সমান 9 নিজেই, তাই না? তাহলে 9 দিয়ে দাও, সেটা বর্গমূল কত? 3। বিয়োগ করলে তো শূন্য আসে, লেখার দরকার নাই এখানে। এরপরে দশমিকের বাম পাশের অংশের কাজ শেষ, তাই দশমিক এখানে আবার বসিয়ে দাও। এবার এই এক জোড়া নামায় ফেলো, কত থাকে? 25। 3কে দ্বিগুণ করে এই পাশে লেখো, কত থাকে? 6। এবার 6-এর এখানে কোনো একটা সংখ্যা নিবা, নিয়ে সেই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটাকে গুণ করে এর মতো মিলাবে। দেখো তো 6 এখানে কোনো কিছু নিলে 25 থেকে সেটা ডেফিনেটলি বড় হচ্ছে, তাহলে তুমি আরো এক জোড়া সংখ্যা নামাও, 30 নাও। এবার দেখো এখানে যদি 6 পাশে কোনো একটা রাখো, মানে যদি দশকের অংশে থাকে সেটা, অর্থাৎ ধরো 69, এটাকে 9 দিয়ে গুণ করলে 9 81, তবুও এটা 25 বা সামথিং এর কাছাকাছি যায় না। তো তুমি একটা কাজ করো, এটা 6 না রেখে এখানে আরো একটা শূন্য বাড়াও, এখানে আরো একটা শূন্য নাও, এটাকে শতাংশে নিয়ে যাও, যাতে এটা গুণ করে হাজারের কাছে চলে যেতে পারে, ঠিক আছে? এবং এখানে তুমি কত দ্বারা গুণ করতে পারো, দেখো তো, 600 সামথিং। যদি আমি এটাকে 4 লিখি, 4 দ্বারা গুণ করলে 4 ছক 24 মতো কাছাকাছি চলে আসবে, 2400 সামথিং আসবে। তাই আমি এখানে 4 লিখি, ওকে, 604, তাকে 4 দ্বারা গুণ করো, 4 4 16, 6 হাতে 1, 4 0 0 আর 1 1, 4 ছক 24। আচ্ছা, 2 4 1 6, এটা বাদ দাও। 10 থেকে এখান থেকে 1 নাও, 10 থেকে 4 ছয়বার দিলে 4, এখান থেকে দিয়ে দাও, এখানে থাকে কত? 1, এখান থেকে আবার 1, এত আসলো। এবং এই 4টা এখানেও লেখো। এবার এই সংখ্যাটা দ্বিগুণ করে এখানে লেখো, কত আসে? 608, 608। এবার এটাকে দেখো তো, এর থেকে তো এটা বড়, মানে সরি, 608 তো 114 থেকে অবশ্যই বড়, তাহলে এখানে তো এটা নিয়ে কাজ হবে না, আরো এক জোড়া শূন্য নামাও, আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেছে, হ্যাঁ, এই এক জোড়া শূন্য নামাও। দেখো তো এটাকে যদি এর পাশে যদি আমি 1 বসাই, গুণ করলে 6881 হয়, সরি 6081 হয়। যদি 2 বসাই, দেখো 12,000 সামথিং চলে যায় কিন্তু। তাই আমি 2 তো বসাতে পারবো না, এখানে কত নিব আমি? 1 নিব, এখানেও 1 নিব। 1 দ্বারা এটাকে গুণ করলে তো এটাই থাকে, তাহলে 6081, 6081, 11,000 থেকে 6081 বাদ দিলে থাকে হচ্ছে 5319। এখন এই সংখ্যাটাকে আবার দ্বিগুণ করো, 3041কে দ্বিগুণ করলে 6082 আসে, তাই না? 6082। আর এই এক জোড়া শূন্য নামাও, শূন্য শূন্য। এখানে কোনো একটা সংখ্যা নাও যেটা দ্বারা গুণ করে এর কাছাকাছি যাবে, দেখো এটা 6000 সামথিং, এখানে কোনো কিছু নিবা, নিয়ে সেটা গুণ করে 53,000-এর কাছাকাছি যেতে হবে। আচ্ছা দেখো তো, 6 ঘরে যদি নামটা পড়ি আমরা, 6 8 48, তাই না? 6 9 54, তাহলে আমাকে 53 কাছাকাছি থাকতে হবে, তাহলে এখানে যদি আমি 8 নেই তাহলে কাছাকাছি যাচ্ছে কিন্তু। তো এটা 8 নিয়ে নাও, তাহলে 6 0 8 2, এখানে 8 নাও, 8 দ্বারা গুণ করো, 8 দ্বারা গুণ করলে আমাদের আসে হচ্ছে 48, 6 6 2 4, এটা লেখো ডিরেক্ট। এখান থেকে এটা বিয়োগ করো, কত কত আসে, বিয়োগ করলে আসে আমাদের 4 5 2 7 6। আর এখানে কত নিয়েছিল যেন? 2 নিয়ে, এখানে 8 নিয়েছিল, এখানেও 8 দিয়ে দাও। আচ্ছা, আমাদের এই পর্যন্ত কাজ করে এখানে অবশিষ্ট থাকলেও আমাকে স্টপ করে দিতে হবে, কেন? কারণ আমার প্রশ্নেই বলা ছিল 3 দশমিক স্থান পর্যন্ত, কিন্তু আমরা অলরেডি 4 দশমিক স্থান পর্যন্ত নিয়ে নিয়েছি। এটা একটা কারণ আছে, দেখো এত পর্যন্ত কেন নিলাম। কারণ দেখো, 3 দশমিক স্থান পর্যন্ত যেটা আসছিল, 4 দশমিক স্থান পর্যন্ত আসার ফলে কিন্তু দেখো সেই সংখ্যাটা সামান্য চেঞ্জ হবে। কারণ দেখো 3 দশমিক পর্যন্ত তুমি যখন নিবা, এর পরের সংখ্যা দেখো 8, তাহলে এই একটা কিন্তু আর 1 থাকবে না, এটা হয়ে যাবে 2। তাহলে অতএব অতএব বর্গমূল, বর্গমূল সমান কত হবে? 3.042। এখানে লিখবা প্রায়, কারণ এটা তুমি দেখতে পাচ্ছ যে এটা আমি আরো প্রসিড করতে পারতাম, আরো এক জোড়া শূন্য নিয়ে আরো বাড়াইতে পারতাম, তার মানে এটা অনেকগুলো যাইতো, অনেক দূর আগাইতো। তো এরকম যতটুকু তোমাকে নিতে বলবো ততটুকু নিয়ে প্রায় লিখে দিবা। আচ্ছা, আচ্ছা, এক্সাম্পল
4 নাম্বারটা দেখো, এক্সাম্পল 4 নাম্বারটা দেওয়া আছে 123 দশমিক, আচ্ছা 123ই, 123-এরই বর্গমূল নির্ণয় করতে হবে কত দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত। দেখো এটা কি দশমিক সংখ্যা না, তাহলে তুমি দশমিক তো বানাইতেই পারো। তুমি এখানে এটাকে দশমিক দাও, দিয়ে শূন্য বাড়ায় দাও। দেখো ওইটার জন্য 3 দশমিকের জন্য আমি মোট 8টা ঘর করেছিলাম, এখন দেখো 2 দশমিক জন্য মোট আমি 6টা ঘর করলাম। তুমি যতগুলো দশমিক বলবে তার দ্বিগুণের থেকে আরো 2টা ঘর করে বেশি বাড়ায় নিবা, ওকে। তাহলে এটা দেখো, এটা এখানে দেখো তো 100, এখানে তুমি এরকম দাগ দাও। এটা প্রথমে একের জন্য আসো, একের একের আগে বা একের সমান বর্গ সংখ্যা কিন্তু একই হয়, তার বর্গমূল 1 হয়, তাহলে 1 লিখলাম। বিয়োগ দিলে তো শূন্য, তাহলে এই 1 জোড়া নামাও 23। 1 কে দ্বিগুণ করে লেখো, কত হয় 2। 2 এর এখানে কত লিখে সেটাকে গুণ করে এর কাছাকাছি নিবা। 2 এর এখানে তুমি 1 নিলেই পারো, তাই না? অর্থাৎ 2 1 21 নিয়ে 1 দিয়ে গুণ করলে 21ই থাকে। তাহলে 1 নাও, এখানেও 1 বসায় দাও, 21। এখানে বাদ দিলে থাকে 2। তাহলে আমাদের দশমিকের বাম পাশে পূর্ণ অংশের কাজটুকু মোটামুটি শেষ। এবার কি করব, এখানে দশমিকটা বসায় দিব সেই জন্য। এবার এই 1 জোড়া শূন্য নামায় ফেলো। এখানে দশমিক বাদে কতটুকু সংখ্যা আছে, 11। 11কে দ্বিগুণ করলে কত আসে, 22, লিখে ফেলো এখানে। এবার দেখো 22-এর এখানে কোনো একটা কিছু বসিয়ে সেটা দ্বারা গুণ করলে সেটা ডেফিনেটলি 200 থেকেই বড় হবে, কারণ এখানে যদি তুমি শূন্যও বসাও বা একও বসাও তাহলে 220 বা 221 কে রিপ্রেজেন্ট করতেছে। তাই তোমার এখানে আরো 1 জোড়া শূন্য নামাও। আচ্ছা, যেটা তোমার 20,000 কে রিপ্রেজেন্ট করে। এবং এখানে দেখো, এখানে যদি শতকে আছে, এটা তোমার সহস্র প্লাস না, প্লাস এককের অংশে সহস্র না, মানে 1000 2000 না, 20,000 চলে গেছে। তাহলে তুমি এখানে একটা তোমার সুবিধাতে একটা শূন্য নাও, এখানে শূন্য দিয়ে এটাকে শতকে বাড়াও। এবার এখানে কোনো কিছু ইনপুট দিয়ে সেটা দ্বারা গুণ করো। কত হতে পারে, 2000-কে কত গুণ করলে 20,000-এর কাছাকাছি যাবে, অলমোস্ট 10 গুণ, তাই না? 10 গুণ করলে তো এখানে 22,000 হয়ে যাবে, তাই আমি 10 না লিখে 9 লিখবো। তাহলে এখানে যদি 9 লিখি, তাহলে 2209, এখান থেকে 9, তাহলে দেখো তো 9 নং 81, সরি 9 নং 81-র 1 হাতে 8, 9 শূন্য শূন্য আর 8, 9 দুগুণ 18-র 8 হাতে 1, 9 দুগুণ 18 আর 1 19, 19,881। 19,881। আর এখানে এই যে এখানে 9 নিয়েছো, এখানেও 9 দিয়ে দাও। তোমার খেয়াল করো, তোমার কিন্তু অলমোস্ট অঙ্ক করা শেষ। তাই তোমার আর প্রসিড করার কোনোই দরকার নাই। এটা বিয়োগ করে যে তোর কত আসে, বিয়োগ করলে আসে হচ্ছে, তো আমি অলমোস্ট এখানে দশমিক করে 2 ঘর পর্যন্ত অঙ্ক পেয়ে গেছি। এবং এই অঙ্কটা অলরেডি বড়, তাই আমরা এত কিছু করব না, এই পর্যন্ত অ্যান্সার রেখে দিলে আমাদের অঙ্ক শেষ, হ্যাঁ। তবে শেষে প্রায় সংখ্যা কথাটা লিখতে হবে, প্রায় কথাটা লিখলেই হবে, ওকে। আচ্ছা, আমরা এগুলো তো শিখলাম মোটামুটি। এরপরে যেটা আছে, আচ্ছা কোন একটা দশমিক সংখ্যা যে পূর্ণবর্গ অংশ, এটা তুমি কিভাবে নির্ধারণ করবা? ধরো এখানে তোমাদের বই এটা দেওয়া আছে 1.5 পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা, এটা তোমাকে যাচাই করতে বলছে। তো এগুলো যাচাই করা যায়। আচ্ছা 1.5 এটা পরিচ্ছেদের নাম মনে হয়, হ্যাঁ পরিচ্ছেদের নাম। আচ্ছা ধরো তোমাকে একটা ভগ্নাংশ দেওয়া আছে এখানে বইয়ে 50/32, এটা কোনো পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা তুমি কিভাবে যাচাই করবে? দেখো এখানে দেখে আমি কিন্তু বুঝতে পারতেছি না যে 50 এখানে কিছু আছে কিনা, কারণ আমাদের জানা মতে 50 নিজেও কোনো পূর্ণবর্গ সংখ্যা না, 32 নিজেও কোনো পূর্ণবর্গ সংখ্যা না। তো এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটাকে 2 দিয়ে ভাগ করলে কত থাকে, এখানে 16 থাকে, এখানে থাকে কত 25। তাহলে 25/16, এটাকে বর্গমূল করো। দেখো 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। অতএব এটি এটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ, এটা মাথায় রাখো। আচ্ছা এরকম আরো কিছু দিতে পারে তোমাদেরকে, যেমন আরেকটা দেখাই, আরেকটা এক্সাম্পল 5 নাম্বারটা দেখো, এক্সাম্পল 5-এ দেওয়া আছে 64, 64/81, 81 এর বর্গমূল। তুমি সিম্পলি করো, এটাকে রুট করে দাও, তাহলে কত 64/81।
যখন এখন রুট থাকবে লব হরে ডিস্ট্রিবিউট করে দিবা রুটটাকে, ঠিক আছে, দুইটাতে। তাহলে রুট ওভার অফ 64 বাই রুট ওভার অফ 81। তাহলে 64 কে রুট করলে কত আসে, বা 64 কার বর্গ সংখ্যা? 8-এর। 8-এর আর 81 9, উত্তর হবে এটা। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক দিয়েছে, সেটা এক্সাম্পল 6। এক্সাম্পল 6 এ দেওয়া আছে 52 পূর্ণ 9/16, এইটার বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, এটাকে আগে পূর্ণ একটা অংশে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে দেখো তো, তাহলে 52 সাথে 16 গুণ হবে, 6 দুগুণ 12, 2 হাতে 1, 5 ছক 30 আর 1 31। 30 এখানে ক্রস দাও, 6 2 1 2, 5 1 5। তাহলে এটাতে থাকে 2 3 8, এটা আসে। এটার সাথে এবার ওই লবের ওই 9 গুণ করে ফেলো। তাহলে এখানে দেখো 8 3 2 যোগ 9 ডিভাইড বাই 16। তাহলে এটা 9 দিয়ে গুণ করলে 841। 41/16 এর বর্গমূল। বর্গমূল, তাহলে এটা বর্গমূল মানে কত? রুট ওভার অফ 841/16। বর্গমূল সংখ্যা চিহ্নটা ডিস্ট্রিবিউট করে দাও লবে হরে। 841/রুট ওভার অফ 1 6। এটুকু তো তুমি মান জানো, এটুকু 4 আসবে। তো এখন 8 4 1 এটা বের করা দরকার। এটা আমরা ভাগের অনুসারে করে ফেলি এই সাইডে। 8 4 1, 8-এর খুব কাছাকাছি কত 4 থাকে, তাই না? সেটা 2, এটা হলো 4, এটা বাদ দিলে হয়ে থাকে 4, 2 দুগুণ এখানে 4 দিয়ে নাও, এখান থেকে 1 জোড়া এখানে নাও, 4 1 এরকম। তাহলে এখানে কোন একটা সংখ্যা নিয়ে সেখান থেকে করো। দেখো তো, যদি 9 নেই, 9 নামে এক আছে, তাহলে 9 নেই, তাহলে 4 9 এর সাথে আবার 9 গুণ করো। 49 এর 9 গুণ করলে হয় কত? 9 9 81, 1 হাতে 8, 9 4 9 36 আর 8 কত হয়? 44। 44 0। তাহলে এখানে সেই 9 বসায় দাও। তাহলে দেখতে পাচ্ছি যে লবের বর্গমূল কত আসে? 29, আর হরের বর্গমূল থাকে 4। এটা হলো উত্তর। তুমি এটা এভাবেও রাখতে পারো, এটাকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারো। দেখো তো, 4 ছক 24 না? তাহলে কয়বার যায়? 6 বার পূর্ণভাবে যায়। 24 আর 29 এর মধ্যে পার্থক্য কত? 5। অবশিষ্টটুকু 5 লবে থাকে আর নিচে থাকে এই যে। এভাবে তুমি করতে পারো। আচ্ছা, এক্সাম্পল সাথে আমরা আরেকটা টাইপ দেখবো। এক্সাম্পল সাথে ধরো দেওয়া আছে, সাথে দেওয়া আছে 2 পূর্ণ 8/15। তাহলে 15 দুগুণ 30, 30 আর 8 মিলে 38। তাহলে 38/15। দেখো, লবে এবং হরে কোথাও কিন্তু মানে পূর্ণবর্গ সংখ্যা নেই। তো এরকম সিচুয়েশনে তুমি কি করবা? হরেরটাকে আগে আমাদের ঠিক রাখতে হবে, হরেরটা যেন পূর্ণবর্গ হয়। এটা পূর্ণবর্গ বানাতে গেলে কি করা যায়? দেখো তো, লবে হরে 15 দ্বারা গুণ করে দাও। গুণ 15, কাটাকাটি করলে আবার সেম রাশি থেকে যায়, ঠিক আছে। এবার এটাকে কি করে দিবা? বর্গ করে দিবা। 3 8 গুণ 15/15 স্কোয়ার লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এটার বর্গমূল নির্ণয় করলে তোমরা নর্মালি পেয়ে যাবে। 38 আর 15 গুণ করে দেখি আমরা। 38, 5 8 40, 0 হাতে 4, 3 5 15 আর 4 19, ক্রস 8 1 8, 3 1 3, 0 8 17 7 হাতে 1 দিয়ে দিলাম, হলো 5। উপরে থাকে কত? রুট ওভার অফ 570, নিচে থাকে রুট করলে থাকে 15। এখন 570-এর বর্গমূল নির্ণয় করে যেটা আসবে সেটা দিয়ে তোমরা বাকিটা করে ফেলবে। ওকে। আচ্ছা, মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছিলাম, কিন্তু এখানে জাস্ট ছোট্ট একটা কথা বলবো। সেটা হচ্ছে, দেখো, আমরা যতগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ সংখ্যা শিখেছিলাম, সেই বর্গ সংখ্যাগুলো কত ছিল? 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16,
5 এর বর্গ 25, 6 এর বর্গ 36। আচ্ছা, এই সংখ্যাগুলোর মাঝে যে সংখ্যাগুলো থাকে, যেমন 1 থেকে 4 এর মাঝে কত পদ আছে? 2, 3 আছে। 4 থেকে 5 এর মাঝে কত কত আছে? 5, 6, তারপর 7, 8। অর্থাৎ এই যে পূর্ণবর্গ সংখ্যাগুলোর মাঝে যে সংখ্যাগুলো থাকে না, এইগুলোর বর্গমূল সবসময় অমূল সংখ্যা হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ? এটা সহজ একটা উপায়। অর্থাৎ পূর্ণবর্গ, তাহলে আমি লিখতে পারি কি, পূর্ণবর্গ বর্গ সংখ্যার সংখ্যার মাঝের সংখ্যাগুলোর গুলোর বর্গমূল সাধারণত অমূলদ সংখ্যা হয়। তোমাদের বইয়ে মনে হয় এরকম একটা লাইন লেখা আছে। অর্থাৎ সুতরাং পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই লাইনটা তোমাদের বই লেখা আছে, লক্ষ্য করো বলে এটা লিখে দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে 8 নম্বর উদাহরণে কয়েকটা সংখ্যা দিয়ে বলে দিয়েছে যে কোনটা অমূলদ সংখ্যা নির্ধারণ করো। দেখো তো, এক্সাম্পল 8, এক্সাম্পল 8, 8 এর প্রথম সংখ্যাটা দিয়ে দিয়েছে 0.12। এটা এটা মূলদ নাকি অমূলদ যাচাই করতে হবে। এটাকে আমরা কি লিখতে পারি? 0.12 গুণ দশমিকের জন্য একটা 1, দশমিকের পর দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য, যত দ্বারা গুণ করলাম তত দ্বারা আবার ভাগ করে দিল। তাহলে উপরে 100 দ্বারা গুণ করলে দশমিক 2 ঘর ডানে চলে যাবে, তাহলে উপরে থাকবে 12/100। আবার এটাকে ছোট করে যদি আমরা কেটে আনি, এটাকে 4 দিয়ে কাটো, উপরে থাকে 3, এটাকে 4 দিয়ে কাটলে নিচে থাকে 25। আচ্ছা দেখো তো, এটাকে দুইটা স্বাভাবিক সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা গেছে না? তাহলে এটাকে আমরা অবশ্যই বলবো মূলদ সংখ্যা, মূলদ। আচ্ছা, তাহলে প্রথমটা মূলদ। আচ্ছা, দ্বিতীয় আরেকটা দিয়েছে, সেটা কত? √25। 25 আমরা জানি 25 কে বর্গমূল, 25 এর বর্গমূল কত হয়? 5 হয়। দেখো তো, 5 কে আমি লিখতে পারি না 5/1, দুইটা সংখ্যার অনুপাত আকারে লেখা যায়, তাহলে এটাও কি মূলদ, মূলদ। এরপরে আরেকটা কত দিয়েছে? 72, √7/2। আচ্ছা দেখো তো, 72 কে দুইটা সংখ্যার গুণফল আকারে কিন্তু লেখা যায়। এটা কত? 36 গুণ 2 লেখা যায় না? এবং রুট আমরা জানি ডিস্ট্রিবিউট হয়ে যায় সবার মাঝে, তাহলে হবে √36 গুণ √2। 36 কে বর্গমূল, 36 এর বর্গমূল কত হয়? 6 হয়। 2 কিন্তু অমূলদ সংখ্যা, আমরা একটু আগে দেখলাম, তাহলে 2 এর বর্গমূল তো কিছু থাকবে না, তাই √2 এভাবে থেকে যাবে। আর কোন একটা অমূলদ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যার সাথে গুণ হলে ওটাকেও অমূলদ করে ফেলে। তো এটা একটা অমূলদ, হ্যাঁ, অমু, এটা একটা অমূলদ সংখ্যা। এরপরে আরেকটা কোনটা দিয়েছে? √49/7। আমরা জানি 49 এর বর্গমূল কত? 7। নিচে আছে কত? 7। দেখো, দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত, যার ফলাফল দেয় 1, যেটা একটা মূলদ সংখ্যা। তাহলে উদাহরণ 8টা বোঝা গেল, ঠিক আছে? 8 এইগুলো ছিল তোমাদের। আচ্ছা, মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় তোমরা প্রকাশ করতে পারবা না? আমার মনে হয় পারবা। তাও আচ্ছা, তাও দেখায় দিই। আচ্ছা ধরো তোমার কাছে একটা সংখ্যা রেখা আছে, যার মিডিল পয়েন্টটা কত? আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করি। এই পাশে 1, 2, 3, 4 ডট ডট করতে করতে প্লাস ইনফিনিটি, আর এদিকে -1, -2, -3 করতে করতে ইনফিনিটি পর্যন্ত এটা আগের থাকবে। এটা সংখ্যা রেখা। এখানে দেখো, অমূল সংখ্যাগুলোকে এই সংখ্যা রেখাতে দেখাইতে বলছে। এটা দেখানোটা কিন্তু খুবই টাফ, কারণ অমূল সংখ্যা একটা হতে পারে কত, 2 পয়েন্ট, এরকম একটা অমূল সংখ্যা হতে পারে না? দেখো, সেটা হচ্ছে কত, 1 পয়েন্ট, কত দেওয়া আছে, 7, 3, 2 ডট 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 এরকম করে চলছে। তো এটাকে তুমি আসলে এক্স্যাক্টলি দেখাবা কোথায়? কারণ 1.73 মানে 1 দশমিক সামথিং, মানে এটা হলো 1.5, তাহলে এখানে 1.6, 1.7, এইটারও একটু বেশি, 1.73। তাহলে এত সূক্ষ্মভাবে দেখানো কিন্তু টাফ। তো তোমরা অ্যাপ্রক্সিমেট ভাবে দেখাই দিবা যে অর্ধেকের পরে এই বিন্দুটা, তো এভাবে দেখাই দিবা, এটা খুব একটা বিগ ডিল না, পারবা এটা তোমরা সবাই। আচ্ছা, 9 নম্বর উদাহরণটা দেখো। 9 নম্বর উদাহরণ বলা হচ্ছে, কোনো বাগানে 1296টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ থাকলে প্রত্যেক সারিতে কতটি করে আম গাছ আছে? ঠিক আছে, সমান সংখ্যক
আম গাছের কথা বলা হচ্ছে, মানে সমান সংখ্যক কথা দ্বারা বুঝতে পারতেছি যে আমাদের যে বাগানটার কথা বলা হচ্ছে, সেই বাগানটা মূলত একটা বর্গাকৃতির বাগান। অর্থাৎ যদি আমি এরকম একটা বর্গক্ষেত্র আঁকাই, তাহলে এখানে যদি একটা গাছ, দুইটা, তিনটা গাছ থাকে, এখানেও এরকম এরকম সংখ্যক গাছ আছে। দেখো এখন এখানে আমি মোট 9টা গাছ রাখে রেখেছি, যার দেখো প্রত্যেকটা সারিতে তিনটা তিনটা করে, প্রত্যেকটা কলামেও তিনটা তিনটা করে, ঠিক আছে। দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যদি চিন্তা করবো তাও একই কথা, প্রত্যেক দৈর্ঘ্য বরাবরও তিনটা করে, প্রস্থ বরাবরও তিনটা করে করে গাছ আছে। তার মানে আমি বুঝতে পারছি গাছের সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে পারলে আমি নির্ধারণ করতে পারবো যে প্রত্যেকটা সারিতে কতগুলো করে গাছ আছে। তাহলে ওই 1296 এর বর্গমূল নির্ণয় করতে হবে। সমাধান 1, 2, 9, 6, এটা দুটা জোড়া জোড়া করে দাগ দিয়ে দিলাম। তাহলে 12 আগে পূর্ণবর্গ সংখ্যা হতো 9, যার বর্গমূল হলো 3। 12 থেকে 9 বাদ দিলে থাকে 3, এই 3টাকে ডাবল করে এখানে আনলে থাকে 6, এখানকার এই এক জোড়া নামায় গেল 96। 6 এর পাশে কোনো একটা সংখ্যা নিয়ে এনে তারপর সেটাকে আবার সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যদি 6 এর পাশে 6 আনি, 6 6 36, সো 3 এর ঘরে আসছে, তাই না? তাহলে আমি 6 নিয়ে দেখি, 6 6, তাকে 6 দ্বারা গুণ করো, তাহলে 6 6 36 6, হাতে থাকে 3, 6 6 36 আর 3 39। তাহলে আমার সংখ্যা মিলে যাচ্ছে, তাই না? 396। তাহলে এখানে আনো 6, এখানেও 6 নিয়ে আসো, তাহলে 396 উত্তর। তাহলে প্রত্যেক সারিতে গাছ আছে এতটি, 96টি। আচ্ছা, উদাহরণ 10 নাম্বারটা দেখো। উদাহরণ 10 নাম্বারটাতে বলা হচ্ছে একটা স্কাউট দলে, এটা আমি তুললাম না, তোমাদের বই তো আছে বাসায় সবার, না হলে পিডিএফ দেখে নিবা। একটা স্কাউট দলে কমপক্ষে 9, 10 কিংবা 12টি, একটা স্কাউট দলকে কমপক্ষে 9টি, 10টি কিংবা 12টি সারিতে সাজানো সম্ভব। ঠিক আছে, আমি টোটকাটুকু লিখলাম যতটুকু দরকার। ওকে, একটা স্কাউট দলকে 9টা, 10টা বা 12টা, 12টি সারিতে সারিতে সাজানো সম্ভব। এটাকে বর্গাকারেও সাজানো সম্ভব। হ্যাঁ, বর্গাকারে বর্গাকারেও সাজানো সম্ভব। তাহলে কতগুলো, তাহলে ওই দলের মোট কত সংখ্যক স্কাউট ছিল সেটা নির্ধারণ করতে বলছে। হ্যাঁ, তো এটা সমাধান কিভাবে করবা? কমপক্ষে কতগুলো স্কাউট দরকার তোমার, এদেরকে যদি প্রত্যেকে 9টা শাড়ি অথবা 10টা শাড়ি অথবা 12টা শাড়িতে সাজাতে হয়, তো তুমি সংখ্যাগুলোর একটা লসাগু নির্ণয় করো। 9, 10 ও 12 এর লসাগু। 9, 10, 12, 2 দিয়ে কাটলে এখানে থাকে 9, 5, 6, আবার 3 দিয়ে কাটো, এখানে 3, 5, 2। ওকে, অতএব লসাগু কত হবে? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5। দেখো তো, যদি আমি এদেরকে জোড়া তৈরি করি একদম গুণনীয়কের মতো, হ্যাঁ, এগুলো তো 2 ওদের প্রত্যেকে গুণনীয়ক, 3ও প্রত্যেকে গুণনীয়ক, 5ও প্রত্যেকে গুণনীয়ক। ঠিক আছে, জোড়া তৈরি করলে দেখো 5 সংখ্যাটা কিন্তু বেঁচে থেকে যায়। তার মানে আমি বুঝতে পারতেছি যে এদেরকে বর্গাকারে সাজানো সম্ভব না। যদি বর্গাকারে সাজাতে হয় তাহলে এখানে আরো একটা 5 দরকার। তাহলে কত? অতএব বর্গাকারে হলে আরো একটি 5 দ্বারা লসাগুকে গুণ করতে হবে। তাহলে আর একটা 5 তুমি এখানে নিয়ে নাও, তাহলে 5 গুণ হলো। দেখো তো, আমরা জানি কোন লসাগু মানে কি বোঝায়, ওখানে সর্বনিম্ন অত সংখ্যক স্টুডেন্ট আছে এবং অতগুলো স্কাউট আছে, এটা বোঝায়। তাহলে এখানে লসাগুটা কত হচ্ছে? 2 2 4, তাহলে 4 গুণন 3 3 9, 9 গুণন 5 5 25। দেখো তো, এই 4 আর 25 গুণ করলে কত আসে? 100। 9 আর 100 গুণ হয়ে কত হয়? 900। তাহলে অতএব মোট 900 জন স্কাউট দরকার। কার কার 9টি, 10টি অথবা 12টি শাড়িতে সাজাতে গেলে। ঠিক আছে, আচ্ছা, এরপরে লাস্ট একটা তোমাদের উদাহরণ আছে, 11 নাম্বারটা। 11 নাম্বারটা
অধিকাংশই তোমরা প্রিভিয়াসলি করে আসছো। আচ্ছা, উদাহরণ 11তে দেওয়া আছে দুটো সংখ্যা, 21,952 ও 5,605। 5,605 দুটি দুইটি সংখ্যা। ক নাম্বার প্রশ্নে বলা আছে যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ হবে কিনা। তার মানে 21,952 পূর্ণবর্গ বর্গ কি না, এটা দিয়ে যাচাই করতে হবে। তো এটা কিভাবে যাচাই করব, দেখো তো। 21,952 একক স্থানে কত আছে, 2 আছে। আর আমরা জানি 2, 3, 7 ও 8 এই চারটা অঙ্ক যখন একক স্থানে থাকে তাহলে তারা পূর্ণবর্গ হয় না। এটা আমরা প্রথম লেকচারে শিখেছিলাম, অতএব পূর্ণবর্গ নয়। নয়। আর খ নাম্বারটাতে কি বলে, খ নাম্বারটাতে বলা হয় প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়, এই যে আমরা অলরেডি দেখে আসছি, পূর্ণবর্গ না হয় তাহলে তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা একদম হুবহু কোন অঙ্কটা বলে দিচ্ছি। এটা হলো অনুশীলনী, এটা এখানে খ নাম্বারটা হলো অনুশীলনী 1.1 এর 4-এর গ। ওকে, 4-এর গটা হলো এখানে খ থেকে পাবা তুমি। আর আর দ্বিতীয়টা কি বলে, অর্থাৎ এই সৃজনশীলের গ নাম্বারটা কি বলে, দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দ্বিতীয় সংখ্যাটা কত, 5605। এই অঙ্কটা হুবহু অনুশীলনীর 1.1 এর 6 নং, যেটা আমি পার্ট 2 তে ক্লিয়ার করেছি। তো এভাবে তোমার এই দুটা করে ফেলবা তোমরা, ওই পার্ট 2 ভিডিও এবং পার্ট 1 ভিডিওটা দেখে। আর হোমওয়ার্ক তো আছে তোমাদের, সেখান থেকে করে নিবা। আচ্ছা, এই পর্যন্ত। আর নেক্সট ভিডিওতে মানে পার্ট 4টাতে আমরা মেইনলি এই যে 1.2 অনুশীলনীটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। তো যদি এখানে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ওটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ।